এখানে দেখা যাবে যে বিজয়ী শক্তি বলে যদি অংশগ্রহণকারী সবাইকে ধরা হয়, তাহলে সে অংশগ্রহণকারী সকলে মিলেই একটা সরকার গঠনকে সমর্থন দিয়েছে এবং তার মধ্য দিয়ে যে গঠনগত জায়গাটা তৈরি করেছে যে এই সরকার তার পুরো প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাবে, তার ভিত্তিটা কি হবে? ভিত্তিটা হবে ঐক্যমত্য কিংবা কনসেনসাস কিংবা সমঝোতা। সেইটা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজই আসলে অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই প্রশ্নটি সে কারণে 5 তারিখের পর থেকেই উঠতে শুরু করে এবং আমাদের দিক থেকে যদি বলি, গত 5 মাসে এক কথাই আমরা বলার চেষ্টা করছি যে ঐক্যমত্যটা হচ্ছে আমাদের ভিত্তি। যে সমস্ত বিষয়গুলো এখন আসলেই মূলত আলোচিত হচ্ছে সেই প্রশ্নগুলো তিনি সামনে এনেছেন। এই কথাটি 5ই আগস্টের পর থেকে, আচ্ছা আমি প্রথমেই আমাদের অভূতপূর্ব অসাধারণ অভ্যুত্থানের সমস্ত শাহাদাত বরণকারী তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সকল আহত যারা হয়েছেন, চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন, এখনও লড়াই করছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক সহমর্মিতা জানাই এবং তাদের সহ লাখো কোটি মানুষ যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন, যাদের সম্মিলিত চেষ্টায় এই অভ্যুত্থান সফল হয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে তার জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছি। সেই চেষ্টার প্রতিও আমার সংহতি আছে। আমরা এখনো বিশ্বাস রাখতে চাই যে আমরা সবাই সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছি। সেইখানে এসেই ঐক্যের প্রশ্নটা সামনে আসে এবং বিশেষভাবে 5ই আগস্ট এবং তারপরে 8 তারিখে যখন একটা অন্তর্বর্তী সরকার গঠিত হলো, সেই গঠনের পর থেকেই একটা বিষয় খুব স্পষ্টভাবে সামনে এসছে। সেটা হচ্ছে যে 5ই আগস্ট এটা বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শাসন, কর্তৃত্ববাদী শাসনের বিপরীতে বাংলাদেশের জনগণের একটা ঐক্য হিসেবে সামনে এসছে এবং এই জনগণের প্রতিনিধিত্বটা, যাকে বলে জনগণের যত ধরনের প্রতিনিধিত্বশীল প্রকাশ আছে, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সংগঠন, সিভিল সমাজের মানুষ, সবাই অংশ নিয়েছেন এবং সংগঠিত শক্তিকে ছাড়িয়ে গিয়ে যারা ঠিক সরাসরি সংগঠনের সাথে যুক্ত নন এমন মানুষজনের মধ্যে সেই সব মানুষেরাও যুক্ত হয়েছেন এবং এই ঐক্যের ফলেই একটা বিশেষ রাজনৈতিক পক্ষ এই আন্দোলনে নেতৃত্বমূলক জায়গায় আছে, এটা বলা পুরো ঠিক হবে না। কিন্তু একই সাথে এটা স্বীকার করতে হবে যে ছাত্রদের মধ্যেকার নেতৃত্ব একটা অগ্রণী ভূমিকায় ছিলেন এবং সেই অগ্রণী ভূমিকার স্বীকৃতি সকলের মধ্যে ছিল। 5 তারিখের পরই, এমনকি 5 তারিখেই যখন আমরা ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে সেই রকম সংবাদ পেলাম এবং কিভাবে একটা ট্রানজিশন হবে সে নিয়ে প্রথমে সেনাভবনে এবং পরে বঙ্গভবনে আলোচনা হয়েছে। সেইখানে সিদ্ধান্তটা কিন্তু এটাই ছিল যে ছাত্রদের সাথে এঙ্গেজ করে, ছাত্র নেতৃবৃন্দের সাথে বিশেষভাবে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে তখন নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের সাথে এঙ্গেজ করেই এই ট্রানজিশন প্রসেসটাকে এগিয়ে নিতে হবে। প্রাথমিকভাবে একটা ঘোষণা এসেছিল, যে ঘোষণাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই দাবি হিসেবে তোলা হয়েছিল যে সকলের সম্মতিতে কিংবা সকলের মতের ভিত্তিতে একটি অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে কিংবা অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। তো সেই ঘোষণাটাই মাত্র 5 তারিখে কেবল এসছে, বাকিগুলো তার সংযুক্ত জিনিস, বিচার করতে হবে, জানমালের নিরাপত্তা, বন্দীদের মুক্তি ইত্যাদি। মূল রাজনৈতিক প্রশ্ন ছিল যে এইখানে আন্দোলনকারীদের অংশগ্রহণে এবং সম্মতিতে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। কিন্তু এইটা কিভাবে গঠিত হবে, ক্যারেক্টার কি হবে, পুরো বিষয়টাই সকলের আলোচনার মধ্যে
কিন্তু ছাত্ররা সেখানে একটা অগ্রণী ভূমিকার জায়গায় থাকবে। তো সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে। কতটা আলাপ আলোচনা হয়েছে, কতটা সকলে মিলে বসে ঠিকঠাক করে সবকিছু এগিয়েছেন, এ নিয়ে প্রশ্ন আছে। আমার নিজের ধারণা যথেষ্ট আলাপ আলোচনা হয়নি, কিন্তু তারপরও একটি সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের প্রতি আন্দোলনকারীরা প্রায় সকলেই সমর্থন দিয়েছেন। কাজেই এই সরকারটা এক অর্থে আন্দোলনকারী সকল শক্তির সমর্থিত সরকার। সরকার নিয়ে সমালোচনা থাকতে পারে, তাদের বিভিন্ন পদক্ষেপের আমরা সমর্থন দিব, সমালোচনা করব, সেটা আর একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু সাধারণভাবে এই সরকার একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গঠিত হয়েছে এবং একটা ট্রানজিশনকে সম্পন্ন করার জন্য গঠিত হয়েছে। কাজেই এই যে ঐক্যটা তৈরি হলো একটা সরকার গঠনের পেছনে আন্দোলনকারী, সেখানে কনসেনসাস তার পদ্ধতিগত দিক থেকে যদি আমি দেখি, প্রধান রূপ সরকারটা কিভাবে চলবে, কিভাবে সে রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে, ঐক্যমত্য তার গঠনের মধ্যে থেকেই বেরিয়েছে। এটা যদি এমনভাবে গঠিত হতো না, বিজয়ী শক্তিতে একটা নেতৃত্বমূলক জায়গা আছে, একটা বিশেষ শক্তি, এবং তারা পুরো ট্রানজিশনটাকে লিড করছে, তাহলে ভিন্ন রকম হতে পারত। এই ধরনের ঘটনাও এই রকম অভ্যুত্থান কিংবা যে সমস্ত অভ্যুত্থানের মধ্যে একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখানে দেখা গেছে একটা নেতৃত্বকারী বিজয়ী শক্তি আছে এবং সেই বিজয়ী শক্তি পুরো ট্রানজিশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাকিরা হয় সহযোগিতা করছে অথবা বিরোধিতা করছে। কিন্তু এখানে দেখা যাবে যে বিজয়ী শক্তি বলে যদি অংশগ্রহণকারী সবাইকে ধরা হয়, তাহলে সে অংশগ্রহণকারী সকলে মিলেই একটা সরকার গঠনকে সমর্থন দিয়েছে এবং তার মধ্য দিয়ে যে গঠনগত জায়গাটা তৈরি করেছে যে এই সরকার তার পুরো প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাবে, তার ভিত্তিটা কি হবে? ভিত্তিটা হবে ঐক্যমত্য কিংবা কনসেনসাস কিংবা সমঝোতা। সেইটা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজই আসলে অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই প্রশ্নটি সে কারণে 5 তারিখের পর থেকেই উঠতে শুরু করে এবং আমাদের দিক থেকে যদি বলি, গত 5 মাসে এক কথাই আমরা বলার চেষ্টা করছি যে ঐক্যমত্যটা হচ্ছে আমাদের ভিত্তি এবং এইটাকেই অগ্রসর করতে হবে, এর মধ্যে দিয়ে আমাদের ট্রানজিশন সম্পন্ন করতে হবে। এখন ঐক্যমত্য থাকা মানে এই নয় যে সবাই সবার মতামত স্থগিত রাখবেন, সবাই সবার পলিটিক্যাল লাইন গোল স্থগিত রাখবেন। একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যার যার রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তার কর্মসূচি, সেগুলো বাস্তবায়ন করার আকাঙ্ক্ষা, চেষ্টা, তৎপরতায় সবই বহাল থাকবে এবং এইটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। একদিকে প্রত্যেকটি রাজনৈতিক পক্ষের তার নিজস্ব লক্ষ্য আছে, কর্মসূচি আছে, সেটা বাস্তবায়নের আকাঙ্ক্ষা আছে, তাকে কেন্দ্র করে জনমত তৈরি করার প্রশ্ন আছে, ঐক্যবদ্ধ করার প্রশ্ন আছে। আবার একই সাথে এই যে এটার অনিবার্য প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এমনকি বিরোধ, এমনকি সংঘাত, তার মধ্যে ঐক্য রক্ষার একটা তীব্র তাগিদ আছে এবং প্রায় বাধ্যতা আছে, মানে এটা কম্পালশনের মতো যে আমরা যদি না রাখতে পারি তাহলে পরিণতি অভ্যুত্থানকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, এমনকি ব্যর্থ করে তুলতে পারে। এইটা একটা থিন লাইনের উপর দাঁড়িয়ে আছে, একদিকে ঐক্যমত্য, আরেকদিকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা। এই থিন লাইন কিভাবে আমরা মোকাবেলা করবো, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে অনেকগুলো প্রসঙ্গ এখানে তোলা হয়েছে। আমি প্রায় সবগুলো প্রশ্নের সাথে একমত। প্রসঙ্গগুলো নিয়ে সংক্ষেপে আমার কয়েকটা মন্তব্য করি। যে আমাদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কিংবা ইসমাইলি রাষ্ট্রের কথা বলা হচ্ছে, এটা বিভিন্ন নামে বলা হয়। মুদ্রা প্রশ্নটা হচ্ছে যে আমি খুবই প্রথাগত রাজনৈতিক শব্দ ব্যবহার করতে চাই, একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা করতে চাই। এর মধ্যে উপাদান কি হবে, গণতন্ত্র বলতে আমরা কি বুঝবো, সেটা সবাই একইভাবে বুঝবো তা না। আমরা একটা মুক্তিগামী গণতন্ত্রের কথা বলি, যে গণতন্ত্র অধিকতর গণতান্ত্রিকীকরণের মধ্য দিয়েই আরো বিকশিত হয় এবং আরো বেশি মুক্তির সম্ভাবনা তৈরি করে, আরো বেশি এই ইসমাইলি যে ধারণা, অর্থাৎ কমনের, সর্বজনের যে রাষ্ট্র হয়ে ওঠা, সেইটার দিকে অগ্রসর হয় এবং মানে কি বলে, এটা আবশ্যিকভাবে এটা তো আসলে ন্যায় বিচার কিংবা ইনসাফ কায়েম করার দিকে যেতে হবে,
ন্যায় বিচারের ইনসাফই যদি না থাকে তাহলে সেই রাষ্ট্রের সর্বযন্ত্র দূরের কথা মুষ্টিমেয়রও হয়ে উঠতে পারে না। এটা শেষ পর্যন্ত বোধহয় একজনের হয়ে ওঠে, যেমনটা আমরা আমাদের 15 বছরে দেখেছি। কিন্তু এইখানে তর্কের জায়গাটা এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা এখন এই যে ঐক্যমত্যের প্রশ্নটা যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে শক্তি ভারসাম্য আলটিমেটলি ডিসাইসিভ হয়েছে। আপনি ঐক্যমত্যের কথা বলছেন, কিন্তু ডিসাইসিভ ফ্যাক্টরটা কি? ডিসাইসিভ ফ্যাক্টর শক্তি ভারসাম্য। পলিটিক্স মানে হচ্ছে একটা এক্সিস্টিং